2016 সালের 1 জুলাই রাত 9:45। ঢাকার গুলশান শহরের অন্যতম সুরক্ষিত ও অভিজাত কূটনৈতিক এলাকা। রাস্তায় তখন স্বাভাবিক সন্ধ্যার ব্যস্ততা, আলো ঝলমলে রেস্তোরাঁ, গাড়ির শব্দ, মানুষের আনাগোনা। হোলি আর্টিজান বেকারি ছিল বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী এবং স্থানীয় অতিথিদের পরিচিত একটি স্থান। কেউ জানত না কয়েক মিনিটের মধ্যেই এই শান্ত সন্ধ্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ রাত হয়ে উঠবে। রাত 9:20 দিকে 5 জন সশস্ত্র তরুণ রেস্তোরাঁয় প্রবেশ করে। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, ক্রুড বোমা ও ধারালো অস্ত্র। মুহূর্তের মধ্যেই ভেতরে থাকা মানুষদের জিম্মি করা হয়। পরে হামলাকারীদের পরিচয় জানা যায়: রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাজ ইসলাম, মীর সামে মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল এবং শফিকুল ইসলাম উজ্জ্বল। তাদের পরিচয় দেশবাসীকে বিস্মিত করে। তারা কেউ দরিদ্র বা সমাজের প্রান্তিক পরিবারের সন্তান ছিল না। অনেকেই ইংরেজি মাধ্যমের স্কুল ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। বিত্তবান পরিবার ও আধুনিক জীবনযাপন থেকে কিভাবে তারা উগ্রপন্থায় জড়িয়ে পড়ল, সেটি হয়ে ওঠে ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবারের সদস্যরা অবশ্য পরে জানান, হামলাকারীদের কেউ কেউ দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু তারা কোথায় ছিল, কীভাবে প্রশিক্ষণ নিচ্ছিল এবং কার সঙ্গে যোগাযোগ করছিল, পরিবারের সদস্যরা কিন্তু তা জানতেন না। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জিম্মিদের উদ্ধারের চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু হামলাকারীদের প্রতিরোধের মুখে 2 পুলিশ কর্মকর্তা, সহকারী কমিশনার রবিউল করিম এবং বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান প্রাণ হারান। খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে। রাত 1:30টার দিকে ইসলামিক স্টেট বা IS সংশ্লিষ্ট একটি প্রচার মাধ্যম হামলার দায় স্বীকার করে এবং হামলাকারীদের ছবি প্রকাশ করে। অন্যদিকে বাংলাদেশের তদন্তকারীরা পরবর্তীতে হামলার সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন JMBর একটি উগ্র অংশ 90 JMBর সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। সারা রাত গুলশানের রাস্তায় অপেক্ষা করেন জিম্মিদের স্বজনেরা, কিন্তু কেউ জানতেন না ভেতরে তাদের প্রিয়জন বেঁচে আছেন কিনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি। রাতভর পরিকল্পনা ও প্রস্তুতির পর 2 জুলাই সকালে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। অভিযানে 5 হামলাকারী নিহত হয় এবং জীবিত জিম্মিদের উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তো অপরিণীয় ক্ষতি ঘটেই গেছে। হামলায় মোট 22 জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন 9 জন ইতালীয়, 7 জন জাপানি, 1 জন ভারতীয় নাগরিক, 3 জন বাংলাদেশি এবং 2 পুলিশ কর্মকর্তা। একটি সাধারণ সন্ধ্যা পরিণত হয় জাতীয় ট্র্যাজেডিতে। তদন্তে উঠে আসে হামলার পরিকল্পনা একদিনে হয়নি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছিল। তদন্তকারীদের মতে হামলার লক্ষ্য ছিল কূটনৈতিক এলাকায় আঘাত করে নিজেদের সক্ষমতা প্রদর্শন করা, বিদেশি নাগরিকদের হত্যা করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা। হামলার পরে শুরু হয় দীর্ঘ তদন্ত। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, ব্যালিস্টিক বিশ্লেষণ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। 2018 সালের 1 জুলাই 8 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 2019 সালের 27শে নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং 1 জন খালাস দেন। তবে বিচারিক প্রক্রিয়া সেখানেই শেষ হয়নি। দণ্ডপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করেন। পরবর্তীতে হাইকোর্টে 7 জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি এখনও সর্বোচ্চ আদালতের চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। জঙ্গি বিরোধী অভিযান জোরদার করা হয়, 90 JMB নেটওয়ার্কের বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয় এবং কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও কঠোর করা হয়। কিন্তু নীতি, অভিযান, বিচার প্রক্রিয়ার বাইরেও এই হামলার সবচেয়ে বড় বাস্তবতা হলো হারিয়ে যাওয়া মানুষগুলো আর কখনো ফিরে আসেনি। আজও
1 জুলাই এলে স্মরণ করা হয় সেই রাতের নিহতদের। খলি আর্টিজান হামলা শুধু একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা, জঙ্গিবাদ মোকাবিলার সক্ষমতা এবং বিচার ব্যবস্থার জন্য একটি কঠিন পরীক্ষা ছিল। ইতিহাস মনে রাখবে 2016 সালের সেই রাতকে, যখন গুলশানের একটি সাধারণ সন্ধ্যা মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল জাতীয় ট্র্যাজেডিতে। আর মনে রাখবে তাদের, যারা সেই রাতে প্রাণ হারিয়েছিলেন। কারণ কিছু ক্ষত সময়ের সঙ্গে পুরনো হয়, কিন্তু কখনো পুরোপুরি মুছে যায় না।